ছাত্রছাত্রীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ফিজিওলজি ক্লাসে। আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের 3 নম্বর লেকচার কার্ডিওডিনামিক্স নিয়ে কিছু কথা বলবো। কার্ডিওডিনামিক্স যে জিনিসটা আমাদের সবচেয়ে জরুরি, যেটার উপর বেস করা, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট জানতে হলে আমরা জানি যে হার্টের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেফট ভেন্ট্রিকল। কেন? কারণ লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে ব্লাডটাকে পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। অতএব লেফট ভেন্ট্রিকলের হচ্ছে আমাদের মুখ্য আলোচ্য বিষয়। আমরা যা কিছু কার্ডিয়াক নিয়ে আলোচনা করি তার মেইনই হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে কার্ডিয়াক আউটপুট বলতে কি বোঝায়? কার্ডিয়াক আউটপুট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। অর্থাৎ প্রতি মিনিটে যে পরিমাণ হচ্ছে ব্লাড পাম্প আউট করে এক একটা ভেন্ট্রিকল, যেটা আমরা বললাম, আমরা মেইনলি লেফট ভেন্ট্রিকল নিয়ে কথা বলবো। অর্থাৎ হার্টের লেফট ভেন্ট্রিকল, হ্যাঁ, এই লেফট ভেন্ট্রিকল প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড পাম্প আউট করে দেয়, এটাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। অর্থাৎ অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। প্রতি মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে ব্লাড যে পরিমাণ ব্লাড পাম্প হচ্ছে সেটাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। এই কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে বের করতে পারি? কার্ডিয়াক আউটপুট দুটো জিনিসের উপর, অর্থাৎ গুণফলের সমষ্টি। একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, আর একটা হচ্ছে হার্ট রেট। স্ট্রোক ভলিউম এবং হার্ট রেট। তাহলে স্ট্রোক ভলিউমটা কি? স্ট্রোক ভলিউম হচ্ছে, আমরা বলেছিলাম কার্ডিয়াক আউটপুট হচ্ছে প্রতি মিনিটে, কিন্তু প্রতিবারে যে পরিমাণ ব্লাড পাম্প করে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল অথবা রাইট ভেন্ট্রিকল প্রতি মিনিট, প্রতি কন্ট্রাকশনে, প্রতিবারে যে পরিমাণ ব্লাড পাম্প করে দেয় সেটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট বাই ইচ ভেন্ট্রিকল পার বিট। একটা বিটে হার্ট একবারে যে পরিমাণ কন্ট্রাকশনের ফলে একবারে যে পরিমাণ ব্লাড পাঠাচ্ছে, এই একবারের পরিমাণটা হচ্ছে স্ট্রোক ভলিউম। আর এই যে স্ট্রোক ভলিউম আমরা বলেছিলাম যে কার্ডিয়াক আউটপুট মিনিটের উপর, তাহলে কত এক মিনিটে কতবার হচ্ছে এই যে পাম্পিংটা, এটাই হচ্ছে আমাদের হার্ট রেট। তাহলে হার্ট রেটের সাথে স্ট্রোক ভলিউম গুণ করলে আমরা পাচ্ছি কার্ডিয়াক আউটপুট। প্রশ্ন আছে, তাহলে স্ট্রোক ভলিউম কিভাবে পাচ্ছি? স্ট্রোক ভলিউম জানতে হলে আমাদের জানতে হবে হার্টে আসলে কি কি ভলিউম আছে। হার্টের মধ্যে ভলিউম আছে এন ডায়াস্টোলিক ভলিউম, যেটাকে আমরা সংক্ষেপে বলি এন ডায়াস্টোলিক ভলিউম, অর্থাৎ ইডিভি, এন ডায়াস্টোলিক ভলিউম, এন ডায়াস্টোলিক ভলিউম। ঠিক আছে, আরেকটা ভলিউম আছে যেটার নাম হচ্ছে এন সিস্টোলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম। আর আরেকটা ভলিউম যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় যে হার্টে কি কি ভলিউম আছে, সেক্ষেত্রে বলতে হবে এন ডায়াস্টোলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম এবং স্ট্রোক ভলিউম। এই 3টা ভলিউম আমরা হার্টের মধ্যে পাচ্ছি। এন ডায়াস্টোলিক ভলিউমটা তাহলে কি? ইডিভিটা এন ডায়াস্টোলিক ভলিউম নাম থেকে বোঝা যাচ্ছে এন্ড মানে শেষ, ডায়াস্টল মানে ডায়াস্টলের, অ্যান্ড ভলিউম মানে পরিমাণ। তাহলে হার্ট ডায়াস্টল হওয়া, ডায়াস্টল মানে কি? হার্টের ডায়াস্টল মানে হার্ট প্রসারিত হওয়া, ডিস্টেনশন হওয়া। হার্টে যখন ভেন্ট্রিকলে যখন অ্যাট্রিয়া থেকে ব্লাড আসে, আসার পর হার্টটা বাড়ে। ওই যে আমরা ফ্র্যাঙ্কস্টাইন ল পড়ার সময় দেখছিলাম ফিলিং হচ্ছে, তাহলে ভেন্ট্রিকল ফিলিং হচ্ছে, ভেন্ট্রিকল বড় হচ্ছে, এরপরে কন্ট্রাকশন হবে, অর্থাৎ সিস্টোলে যাবে। এই সিস্টোলে যাওয়ার আগে ডায়াস্টোলের শেষ সীমানায় যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলের মধ্যে থাকছে, সেই ব্লাডটাকে আমরা বলতেছি এন ডায়াস্টোলিক ভলিউম। অর্থাৎ এই যে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলে অ্যাট্রিয়া থেকে ব্লাড আসছে ভেন্ট্রিকলের মধ্যে,
ভেন্ট্রিকল অ্যাট্রিয়া, অ্যাট্রিয়া থেকে ব্লাড আসছে ভেন্ট্রিকলের মধ্যে, ব্লাড এসে এসে ব্লাড ভরে গেল, এটা বড় হচ্ছে, ভেন্ট্রিকল বড় হচ্ছে, ভেন্ট্রিকল বড় হচ্ছে, ভেন্ট্রিকলটা ডিস্টেন্ডেড হচ্ছে, ডিস্টেন্ডেড হচ্ছে, ডিস্টেন্ডেড হতে হতে শেষ সীমায় যখন পৌঁছাবে সেই সীমাটাকে আমরা বলতেছি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। অর্থাৎ ডায়াস্টলের শেষে ভেন্ট্রিকলের মধ্যে যে পরিমাণ ব্লাড আসছে, ব্লাড আছে, ব্লাডের যে ভলিউমটা আছে সেই ভলিউমটাকে আমরা বলতেছি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমটা কি? সিস্টল মানে কি? সিস্টল মানে হচ্ছে কন্ট্রাকশন। তাহলে হার্ট কন্ট্রাকশন করলো, এই কন্ট্রাকশনের শেষে হার্টে যে ভলিউমটা থাকতেছে অর্থাৎ যে ব্লাডটা থাকতেছে সেইটাকে আমরা বলতেছি এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউম অর্থাৎ সিস্টোলের শেষে হার্ট এই ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করলো, ডিস্টেনশন ছিল, সে কন্ট্রাক্ট করে ব্লাড বাইরে দিয়ে দিল। এই যে কন্ট্রাকশন শেষ হলো ওই মুহূর্তে পুরোপুরি ভেন্ট্রিকল খালি হবে না, তার মধ্যে কিছু ব্লাড রয়ে যাবে। এই যে ব্লাডটা রয়ে যাচ্ছে এই অ্যামাউন্টটাকে আমরা বলতেছি এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউমটা কি, কিভাবে পাচ্ছি? তাহলে স্ট্রোক ভলিউম হচ্ছে ওই যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ছিল এবং এন্ড সিস্টোলিক ভলিউম আছে, এই ছিল থেকে আছে যা সেটাকে যদি বাদ দেই তাহলে বাকিটাই হচ্ছে গেছে। ঠিক আছে, তাহলে ছিল এন্ড ডায়াস্টোলিক ভলিউমে যে ব্লাডটা ছিল, এন্ড সিস্টোলিক ভলিউমের পরে যে ব্লাডটা আছে, এই দুইটার পার্থক্য হচ্ছে সেই ব্লাডটা যেটা চলে গেছে। এই চলে যাওয়া ব্লাডের ভলিউমটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। বলতে পারি আমরা স্ট্রোক ভলিউম সমান মাইনাস এন সিস্টোলিক ভলিউম। সো স্ট্রোক ভলিউম সমান হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। অর্থাৎ এন ডায়াস্টোলিক ভলিউম থেকে এন সিস্টোলিক ভলিউম বিয়োগ করলে হচ্ছে যেটা পাচ্ছে সেটাকে হচ্ছে আমরা বলি স্ট্রোক ভলিউম। মনে করো তুমি বেলুনের মধ্যে 150 ml হচ্ছে পানি নিলে, একটা বেলুন, তাহলে বেলুনটা ফুলবে। প্রথমে চুপসানো ছিল, তুমি এর মধ্যে পানি দিচ্ছ, বেলুন ফুলছে, বড় হচ্ছে। 150 ml দিলে এটুকুই তার সীমা। তখন যে ডিস্টেনশনটা বেলুনটা ফুলে যে অবস্থাটা হলো এটা হচ্ছে তার এন ডায়াস্টোলিক ভলিউম। এখন তুমি বেলুনটাকে একটা চাপ দিলে, এক চাপ দেওয়ার পরে তোমার ব্লাড সেই পানি কতগুলো বাইরে চলে গেল, কিছু পরিমাণ পানি বেলুনের মধ্যে রয়ে গেল। তাহলে যে পানিটা বেলুনের মধ্যে রয়ে গেল সেই পানিটাই হচ্ছে এন সিস্টোলিক ভলিউম, অর্থাৎ কন্ট্রাকশনের পরে এই ভলিউমটা রয়ে যাচ্ছে। আর যে ব্লাডটা ওই যে পানিটা বেলুনটাকে চাপ দেওয়ার পরে যে পানিটা চলে গেল, বাইরে পড়ে গেল, এই পানিটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে এন ডায়াস্টোলিক ভলিউম থেকে যদি আমরা এন সিস্টোলিক ভলিউম বাদ দেই, এন ডায়াস্টোলিক ভলিউম থেকে যদি সিস্টোলিক, সেক্ষেত্রে আমরা পাচ্ছি স্ট্রোক ভলিউম। পরিমাণ কত? কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কত? কার্ডিয়াক আউটপুটের পরিমাণ হচ্ছে 5 to 6 লিটার। নর্মালি আমরা 5 লিটার বলি। আমাদের বডিতে যে পরিমাণ ব্লাড আছে এই ব্লাডটাই কিন্তু প্রতি মিনিটে হচ্ছে হার্ট পাম্প করছে, অর্থাৎ ভেন্ট্রিকল পাম্প করছে। এই অ্যামাউন্টটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট। এন ডায়াস্টোলিক ভলিউম কত? এন ডায়াস্টোলিক ভলিউম, নর্মাল এন ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 110 to 120, ঠিক আছে, ml। 110 থেকে 120 ml হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম এবং এন সিস্টোলিক ভলিউম কত? 40 to 50 ml। তাহলে এন ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 110 to 120 ml, এন সিস্টোলিক ভলিউম হচ্ছে 40 to 50 ml, 40 থেকে 50 ml। তাহলে এগুলো বিয়োগ করলে কত হয়? 110 থেকে যদি 40 বিয়োগ দেই তাও 70 হয়, 1 থেকে 50 যদি বিয়োগ দেই তাও 70 হয়। সো the amount of stroke volume is 50 ml. So
নর্মালি স্ট্রোক ভলিউম ইজ 7 ml। তাহলে স্ট্রোক ভলিউম হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট বাই ইচ ভেন্ট্রিকল পার বিট, প্রতি বিটে যে পরিমাণ ব্লাড হচ্ছে, আর প্রতি মিনিট ভলিউমটা যখন মিনিটে হচ্ছে তখন ওটা হয়ে যাচ্ছে কার্ডিয়াক আউটপুট। সমান হচ্ছে এন থেকে এন সিস্টোলিক ভলিউম বিয়োগ দিলে যে ভলিউমটা পাচ্ছি সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম। এন ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে নর্মালি 110 to 120 ml, এন সিস্টোলিক ভলিউম হচ্ছে 40 to 50 ml এবং হচ্ছে স্ট্রোক 70 ml। কথা হচ্ছে এই যে কার্ডিয়াক আউটপুট এটা কিসের উপর ডিপেন্ড করে? কার্ডিয়াক আউটপুট যদি ডিপেন্ড জিনিস দেখবে পরীক্ষাতে, একটা হচ্ছে হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস এন্ড হোয়াট এই থাকে। একটা হচ্ছে হোয়াট আর ডিটারমিনেন্টস, যখন দেখবা কোথাও ডিটারমিনেন্টস দেয়া আছে বুঝবে কোনো কিছু গুণ দিয়ে ভাগ দিয়ে হচ্ছে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে ডিটারমিনেন্টস। যেমন বলা হয় কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস কি? ইনটু হার্ট রেট, স্ট্রোক equals to n diastolic volume minus n systolic volume. So these are the determinants of cardiac output. আমরা মোটামুটি চারটা মেইন জিনিসকে আমরা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস বলি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ভেনাস রিটার্ন, যেটা আমরা দেখব। ভেনাস রিটার্ন ডিপেন্ড করবে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর, টিপিআর বলি। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অর্থাৎ হচ্ছে বডি দিয়ে আসার সময় ভেসেলে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে ভেনাস রিটার্ন ডিপেন্ড করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর। ভেনাস রিটার্ন ইকুয়ালস টু কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট ইকুয়ালস টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, স্ট্রোক ভলিউম ইকুয়ালস টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। সো দিস আর দ্য ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোই হচ্ছে মেইনলি আমাদের কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্ট। ভেনাস রিটার্ন কম হচ্ছে, ব্লাডটা পেরিফেরি থেকে হচ্ছে আসতে কষ্ট হচ্ছে, গ্র্যাভিটির জন্য কষ্ট হবে। তাহলে যখন হার্টে ব্লাড আসতেছে কম, আসতে কষ্ট হচ্ছে, তাহলে ভেনাস রিটার্নের কম ইফেক্ট পড়তেছে। ভেনাস রিটার্ন কম হলে কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে। এই কারণে স্ট্যান্ডিং পজিশনে হচ্ছে গ্র্যাভিটি কার্ডিয়াক আউটপুট কম থাকবে, বাট লাইং পজিশন বা সিটিং পজিশনে কিন্তু কার্ডিয়াক আউটপুট স্ট্যান্ডিং আছে বেশি পরিমাণে, যেহেতু গ্র্যাভিটি সেখানে কম কাজ করে। এক্সারসাইজ, আমরা যখন এক্সারসাইজ করব, এক্সারসাইজের সময় আমাদের কার্ডিয়াক আউটপুট 6 to 10 টাইমস এবং আরো অনেক গুণ বেশি পরিমাণে কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। 6 to 10 টাইমস নরমালি হচ্ছে এক্সারসাইজের সময় আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। সো আরেকটা কি ইমোশনাল স্টেজ, আমাদের যখন এক্সাইটমেন্টে থাকি, সেই ইমোশনাল স্ট্রেসে থাকি, ইমোশনাল স্ট্রেস হচ্ছে কার্ডিয়াক আউটপুট ঠিক করবে। অর্থাৎ এক্সাইটমেন্ট হলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলেও কিন্তু হার্ট রেট বেড়ে যাবে, সেক্ষেত্রেও আমার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। তাহলে আমরা বললাম যে ডিটারমিনেন্টস অফ হচ্ছে কার্ডিয়াক আউটপুট, ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট হচ্ছে মেইনলি ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, তারপর হচ্ছে কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট, যেটা হচ্ছে আমরা বলছিলাম স্ট্রোক ভলিউমের উপর ডিপেন্ড করে। এন ডায়াস্টোলিক এন সিস্টোলিক হতে হলে স্ট্রোক ভলিউম হবে, আর স্ট্রোক ভলিউম ডিপেন্ডই করবে হচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটির উপর। সো আমরা যদি এক কথায় বলি, অনেক সময় পরীক্ষায় বলতো যে মেইন কয়টা ফ্যাক্টর যেগুলো হচ্ছে ডিটারমিনেন্টস, যেগুলো কার্ডিয়াক আউটপুটকে হচ্ছে ইনফ্লুয়েন্স করবে, সেটা হচ্ছে ডিটারমিন করবে। একটা হচ্ছে ভেনাস রেট, প্রথমেই হচ্ছে যেটা সেটা হচ্ছে ভেনাস রিটার্ন, তারপরে হচ্ছে হার্ট রেট, তারপরে হচ্ছে কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট অর্থাৎ কন্ট্রাক্টিং ফোর্স অফ দ্য হার্ট, আর সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। সাধারণত এই চারটাকে আমরা মেইন ইনফ্লুয়েন্সিং কাজ করি, এবং এটাকে যখন আমরা ভাঙাই অর্থাৎ কন্ট্রাক্টিলিটির কিসের উপর ডিপেন্ড করে, স্ট্রোক ভলিউম কিসের উপর, এইভাবে যদি আমরা করতে চাই তাহলে টোটাল যদি আমরা দেখি কি কি ডিটারমিনেন্টস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে ভেনাস রিটার্ন, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, হার্ট রেট, স্ট্রোক ভলিউম, এন ডায়াস্টোলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে হচ্ছে আমার কার্ডিয়াক
আউটপুট, যেটা হচ্ছে ডিটারমিনেন্টস। আর যেটা বললাম যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং, এর মধ্যে এইজ, সাধারণত ইয়ং এজে কার্ডিয়াক আউটপুট বেশি হয়। তার সাথে কি হবে, ফিমেলদের কম থাকবে মেলদের তুলনায়, যেহেতু তার বডি যে মাসেল স্ট্রেংথ কম, সারফেস এরিয়ার কম, সেই কারণে ফিমেলদের কম থাকবে। সারফেস এরিয়া বেশি হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। আরেকটা জিনিস, এক্সারসাইজের সময় হচ্ছে সাধারণত 6 to 10% হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইমোশনাল স্ট্রেস, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, এই সব কিছু আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে। সো দিস আর দ্য ফ্যাক্টরস। আমরা এই কার্ডিয়াক আউটপুট কিভাবে ডিটারমাইন করব? হোয়াট আর দ্য মেথড অফ ডিটারমিনেশন অফ কার্ডিয়াক আউটপুট? মেথড অফ ডিটারমিনেশন বিভিন্ন ধরনের, আমরা বিভিন্নভাবে কার্ডিয়াক আউটপুটকে ডিটারমিন করতে পারি। ডিরেক্টলি করতে পারি, সেটা সাধারণত এনিমেলের ক্ষেত্রে হয়, কারণ এনিমেলের হার্টে গিয়ে সরাসরি কাজ করা যেতে পারে, কিন্তু একটা মানুষের হার্টে সরাসরি গিয়ে কাজ করা সম্ভব না, কারণ সেই থোরাসিক কেস কেটে হার্টে গিয়ে তারপরে মেজারমেন্ট করা ইজ নট পসিবল। করা হয়। সো এনিমেলের ডাইরেক্ট মেথড। আর কিছু ইনডাইরেক্ট মেথড আছে। ইনডাইরেক্ট মেথডের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, যেটা সবচেয়ে বেশি করা হয়, সেটাকে হয় ফিক্স মেথড। ফিক্স মেথড অথবা ফিক্স অক্সিজেন মেথড যেটা বলা হয়, সেটা সবচেয়ে কমন মেথড। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর ডাইলুশন মেথড। ইন্ডিকেটর ডাইলুশন মেথড ইউজ করি আমরা। আরেকটা জিনিসটা সেটা হচ্ছে ব্যালিস্টোকার্ডিওগ্রাফি, সেটার মাধ্যমে কার্ডিয়াক আউটপুট নির্ণয় করা হয়। ইকোকার্ডিওগ্রাফি, সেটা দিয়েও নির্ণয় করা হয়। পালস প্রেশার মেথডের মাধ্যমে করা হয়। হার্ট লাং প্রিপারেশনের মাধ্যমে করা হয়। অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা আমাদের পড়ার ক্ষেত্রে ফিজিওলজির জন্য জরুরি, সেটা হচ্ছে ফিক্স প্রিন্সিপাল। ফিক্স প্রিন্সিপাল বলতে আমরা সাধারণত কি বুঝি? ফিক্স প্রিন্সিপাল সাধারণত বলতে আমরা কি বুঝে যাই? ফিক্স প্রিন্সিপাল হচ্ছে তাহলে মেথড অফ ডিটারমিনেশন অফ কার্ডিয়াক আউটপুট, দ্যাট ইজ ফিক্স প্রিন্সিপাল। কি বলছে ফিক্স প্রিন্সিপালে? কোনো একটা সাবস্টেন্স, কোনো একটা অর্গান, যে পরিমাণ সাবস্টেন্স একটা অর্গান নিবে, সেটা ডিপেন্ড করবে তার যে ব্লাডের সাপ্লাই সেটা, এবং তার যে আর্টারিও ভেনাস ডিফারেন্সিয়েশন তার উপরে। ঠিক আছে? অর্থাৎ মনে করি, লাংসে মনে করি অক্সিজেন ইউজ হয় 250 ml পার মিনিট। ঠিক আছে? অক্সিজেন ইন লাংস ইউজ হচ্ছে 250 ml পার মিনিট। লাংসের যে আর্টারিয়াল এন্ডে তার অক্সিজেনের যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, সেটা হচ্ছে 190 ml পার লিটার অফ ব্লাড। তাহলে আর্টারিয়াল এন্ডে তার অ্যামাউন্ট হচ্ছে 190 ml পার লিটার অফ ব্লাড। ভেনাস এন্ডে কি হচ্ছে? ভেনাস এন্ডে 140 ml পার লিটার অফ ব্লাড। সো ডিফারেন্স কি? 50। এই যে 50 ডিফারেন্স, হ্যাঁ, এটাকে যদি ওই অর্গানের হচ্ছে যে ব্লাড সাপ্লাই অর্থাৎ কার্ডিয়াক আউটপুট দিয়ে গুণ দেই, তাহলে আমরা তার যে অক্সিজেনের ইউটিলাইজেশন সেটা বের করতে পারি। অর্থাৎ সাধারণত যেটা আমরা লিখি সেটা হচ্ছে যে অক্সিজেন ইউজড বাই এ অর্গান equals to cardiac output into arteriovenous differentiation of that substance. ঠিক আছে? অর্থাৎ oxygen used by an organ equals to cardiac output into arteriovenous differentiation of that organ. তাহলে আমরা যদি এখান থেকে কার্ডিয়াক আউটপুট নিয়ে আসি, কার্ডিয়াক আউটপুট ইনটু arteriovenous differentiation সমান অক্সিজেন consumed by the organ. তাহলে কার্ডিয়াক আউটপুট সমান কি হবে? কার্ডিয়াক আউটপুট সমান হবে অক্সিজেন consumed by the organ divided by arteriovenous differentiation of the substance used. তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে বলতেছি, তাহলে অক্সিজেন লাংসের ক্ষেত্রে আমরা 250 ml অক্সিজেন ml পার মিনিট হচ্ছে অক্সিজেন ইউজ হচ্ছে। এর আর্টারিয়াল এন্ডে হচ্ছে 190 ml পার লিটার, আর ভেনাস পার লিটার। তাহলে ডিফারেন্স কি হচ্ছে আমার? 250 ml পার মিনিট ডিভাইডেড বাই
50 ml পার লিটার, ঠিক আছে। তাহলে ml কাটা, ঠিক আছে, 0 কাটা 5 5 25, তাহলে কি হচ্ছে 5 লিটার পার মিনিট। আমরা পেয়ে গেলাম আমাদের কার্ডিয়াক আউটপুট যে পার মিনিট। তাহলে কিভাবে বের করলাম? তাহলে বলবে যে ম্যাডাম 250 ml কিভাবে বের করলাম? আমি 250 ml টা জাস্ট উল্টো। কিভাবে 250 ml বের করলাম? তাহলে প্রথমে 250 ml টা কিভাবে বের করি সেটা একটু দেখে নাও। তাহলে আবার কোনো একটা অর্গান কি পরিমাণ সাবস্টেন্স নিচ্ছে, মনে করি লাংসে অক্সিজেন কি পরিমাণ নিচ্ছে, ঠিক আছে, কত লিটার নিচ্ছে প্রতি মিনিটে, এটা হবে কিসের উপর? আউটপুট ইনটু আর্টেরিওভেনাস ডিফারেন্সিয়েশন অফ অক্সিজেন। তাহলে লাংসের অক্সিজেন কি কার্ডিয়াক আউটপুট আমরা জানি হচ্ছে 5000 ml, তাই তো? 5 লিটার মানে 5000 ml পার মিনিট। আর আর্টেরিওভেনাস ডিফারেন্সিয়েশন কত? আর্টেরিওভেনাস ডিফারেন্সিয়েশন হচ্ছে 190 মাইনাস 140 ml পার, ঠিক আছে, 140 ml পার লিটার অফ ব্লাড, ঠিক আছে, 140 ml লিটার অফ ব্লাড। এটা আমরা 5000 কে যদি আমরা লিটারে নিয়ে যাই তাহলে 5 লিটার হয়। তাহলে 5 লিটার, তাহলে আমাদের জন্য ইজি হয়, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট 5 লিটার পার মিনিট, আর এখানে হচ্ছে 190 আর 40, ঠিক আছে। তাহলে হচ্ছে কত আসে আমার? 5 ইন্টু হচ্ছে 50 সমান হচ্ছে 25 লিটার থাকবে না, শুধু মিনিট আর ml থাকবে। তাহলে 25 ml পার মিনিট হিসাবে কিন্তু আমরা সেই লাংস অক্সিজেন নিচ্ছে, সেটাকেই আমরা হচ্ছে পরবর্তীতে বসিয়ে দেখতেছি যে 25 ডিভাইডেড বাই 190 বাই 140 কার্ডিয়াক আউটপুট আমরা পেয়ে যাচ্ছি 5 লিটার পার মিনিট। দিস ইজ দ্য মেথড অফ ফিক্সড প্রিন্সিপাল, যেটার মাধ্যমে হচ্ছে কার্ডিয়াক আউটপুট মেনলি ডিটারমাইন করা যায়। এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস কিসের উপর ডিপেন্ড করে? ইন্ডিভিজুয়ালি আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? ঠিক আছে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম ডিপেন্ড করবে। তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ডিপেন্ড করবে কিসের উপর? প্রথম কথা হচ্ছে ফিলিং টাইম, অর্থাৎ ভেন্ট্রিকল যেটা আছে সেই ভেন্ট্রিকল, এই যে ভেন্ট্রিকল এটা যে ভরলো, লেফট ভেন্ট্রিকল অথবা রাইট ভেন্ট্রিকল তোমরা যেটাই বলি, রাইট ভেন্ট্রিকল, এখানে অ্যাট্রিয়া, লেফট অ্যাট্রিয়া, ব্লাড আসতেছে, তাহলে সেই ফিলিং টাইমের উপর ডিপেন্ড করে। এই যে আমরা বলেছিলাম এভিনোডাল দিলে, ওদিকে আমরা দেখলাম হচ্ছে প্ল্যাটো ফেজ, এই সব কিছু যে একটা সময় দিচ্ছে ফিলিং হওয়ার জন্য ভেন্ট্রিকলকে, অ্যাট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতেছে, এই যে সময়, তাহলে সময় যত পাবে তত সেই অ্যাট্রিয়া থেকে ব্লাডগুলো নিয়ে ভেন্ট্রিকল ফিল আপ হতে পারে। তার মানে ফিল আপ হলেই তো ডিস্টেনশন হবে, ডিস্টেনশন হলেই তার হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ফিলিং টাইম, তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইফেক্ট ডিপেন্ড করবে হচ্ছে ফিলিং টাইমের উপর। আরেকটা কি হচ্ছে ফিলিং প্রেশার, কত প্রেশারে ফিলিংটা হচ্ছে, এই যে এখানে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে অ্যাট্রিয়ামে বেশি, সেই প্রেশারের কারণে, নেগেটিভিটির কারণে, আমি সবসময় বলি প্রকৃতি কখনোই শূন্যতা পছন্দ করে না, ঠিক আছে। যেখানে দেখবা, তোমরা সায়েন্সে পড়েছো, তোমরা জানো যে কোনো জায়গায় ঘূর্ণিঝড় হয় কেন? যখনই কোথাও নেগেটিভিটি থাকে, যখনই কোনো শূন্যতা সৃষ্টি হয়, আশেপাশ থেকে শুরু করে সবাই কিন্তু প্রকৃতি তখন ওই জায়গাটাকে ফিল আপ করার চেষ্টা করে, যে কারণে কিন্তু ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়, একমাত্র মানুষ ছাড়া। মানুষ কখনো শূন্যতা পূরণ করতে চায় না, মানুষ সবসময় শূন্যতা তৈরি করতে চায়।
অর্থাৎ মানুষ সবসময় সবকিছু নিজের কাছে ধরে রাখতে চায়, মানুষের লোভ, মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু প্রকৃতি সেটা নয়। প্রকৃতি সবসময় সাম্যতা চায়। সাম্যতা চায় বলে যখনই তার নেগেটিভ প্রেশার, নেগেটিভ যেখানে বেশি থাকবে সেদিকে সে যাওয়ার চেষ্টা করে। যেমন ভেন্টিকেলের মধ্যে যখনই নেগেটিভ ভেন্টিকুলার প্রেশারটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ভেন্টিকেল ডাইলেটেড হচ্ছে, তোমাদের হচ্ছে কার্ডিওডাইনামিক্সের কার্ডিয়াক সাইকেলটা একটু দরকার, আমরা নেক্সট ক্লাসে কার্ডিয়াক সাইকেল পড়বো, তাহলে এটা আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো যখন হচ্ছে ডিস্টেনশন হচ্ছে তার মানে এখানে নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে। নেগেটিভ প্রেশার অর্থাৎ কম প্রেশার কমে যাচ্ছে, নেগেটিভ না বলা উচিত না, প্রেশারটা কম। কোথা থেকে? অ্যাট্রিয়া থেকে। যখনই নেগেটিভিটি আছে অর্থাৎ এটা তুলনায় এটা কম, শূন্যতা এখানে, তখন ব্লাডগুলো কিন্তু অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের দিকে চলে আসে। এটাকে আমরা বলতেছি ইফেক্টিভ ফিলিং প্রেশার। তাহলে একটা বললাম আমরা ফিলিং টাইম, যে সময়ের মধ্যে হচ্ছে ফিলিংটা হচ্ছে ভেন্ট্রিকেলে, কতক্ষণ সময় দিচ্ছে। আমি যদি সময় যথেষ্ট দিই, তার যত প্রয়োজন মতো ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে যদি আমি তাকে সময় দিই, ফিলিং বেশি হবে। যদি আমি সময় না দিই তাহলে ফিলিং কম হবে। সেক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কম হবে। এন্ড ডায়াস্টোলিক ভলিউম কম হওয়া মানে হচ্ছে কিন্তু স্ট্রোক ভলিউমও কম হবে। তার মানে কিন্তু আমার বডিতে হচ্ছে কার্ডিয়াক আউটপুট টোটাল কিন্তু কমে যাচ্ছে, সেই হিসাবটা করতে হবে। সো যেটা আমরা বলছিলাম যে ফিলিং টাইম, তারপর হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেশার, আরেকটা কি হচ্ছে ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকলস। এখন আমি দিচ্ছি কিন্তু তার ডিস্টেনশন করার ক্ষমতা নাই, কোনো কারণে হার্টের মাসলগুলো রিজিড হয়ে গেছে, সে ডিস্টেন্ট হতে পারছে না, ফুলতে পারছে না। তুমি যতই ফোলাও, যদি বেলুনের সেই ইলাস্টিসিটি না থাকে, সে বাতাস তো আর ঢুকবে না, ফুলবেও না। একই রকম ভাবে হার্টের মাসেলের যদি ডিস্টেন্সিবিলিটি না থাকে, যদি রিজিডিটি তৈরি হয় কোনো কারণে, যদি ডিস্টেন্ট হতে না পারে, তাহলে কিন্তু অ্যাট্রিয়া যতই প্রেশার দিক, যত কিছু করুক, ব্লাড কিন্তু যথেষ্ট পরিমাণ ভেন্ট্রিকেলে আসতে পারবে না। সো এটাকে আমরা বলতেছি ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকলস। ডিস্টেন্সিবিলিটি অফ ভেন্ট্রিকলস আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, অবশ্যই আমার ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করবে। ভেনাস রিটার্ন কিটে যদি রাইটে চিন্তা করে, তারা বডি থেকে কত পরিমাণ ভেনাস রিটার্ন আসতেছে, আবার লাংস থেকে কি পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াতে আসলো যেটা ভেন্ট্রিকেলে আসতেছে, এই যে ভেনাসটা রিটার্ন হচ্ছে, এই যে রিটার্ন ব্লাডের, সেই রিটার্নটার উপরও ডিপেন্ড করবে। আরেকটা কিসের উপর? ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে কত অংশ ইজেক্ট করতে পারলো, এই ইজেকশন ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাট্রিয়ার ফাংশন। কারণ আমরা যখন দেখবো কার্ডিয়াক সাইকেল পড়বো, তখন দেখবো লাস্টে যে ব্লাডটা আসে সেটা মেনলি আসে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে। প্রথম দিকে যে ব্লাড ভেন্ট্রিকেলে আসে সেটা অ্যাট্রিয়ার কারণে আসে না, এটা অটোমেটিক্যালি তার ফ্লোয়ের কারণে আসে। কিন্তু পরবর্তীতে লাস্ট যে ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসে, এটা সবসময় আসে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে। এই কন্ট্রাকশনের কারণে আসে। সো যদি অ্যাট্রিয়া ঠিক থাকে, অ্যাট্রিয়ার কন্ট্রাক্টিলিটি যদি ঠিক থাকে, তাহলে ভেন্ট্রিকুলার ফিলটা বেশি ঠিক হবে। আর যদি অ্যাট্রিয়ার কোনো কারণে সমস্যা থাকে, সে যদি কন্ট্রাক্ট করতে না পারে, তাহলে লাস্ট যে ফিলিংটা হচ্ছে, শেষ যে ব্লাডটা অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আসবে, সেই অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে কিন্তু ব্লাডটা ঠিক মতো আসতে পারবে না। তার মানে হচ্ছে বলে শেষ ভালো যার সব ভালো, সে শেষ ভালো হবে না, অর্থাৎ লাস্ট মোমেন্টে ভেন্ট্রিকুলার যে ফিলিং সেটা কিন্তু ক্লিয়ারলি হবে না। তাহলে আমরা যেটা বললাম, এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম নির্ভর করতেছে, একটা হচ্ছে ফিলিং টাইম, এটা হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেশার, এটা হচ্ছে ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল, তারপর হচ্ছে ভেনাস রিটার্ন, এটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন, আর হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। মোটামুটি এই হচ্ছে আমাদের হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের ফ্যাক্টরের উপর, যেটার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? এন্ড সিস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? প্রথমে যে ফার অ্যান্ড ফরমোস্ট যেটা এন্ড সিস্টোলিক ভলিউমের, ঠিক আছে, একটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম যেটা, সেটা হচ্ছে প্রেশার লোড। প্রেশার লোড মানে কি? ওই যে ব্লাডের যে লোডটা আসলো, হ্যাঁ, প্রেশার যে পড়লো যত বেশি হবে, তার মানে কি? আমরা ওই যে বলেছিলাম ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, ঠিক আছে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল কতটুকু অ্যাপ্লাইড হচ্ছে? ফ্র্যাঙ্ক স্টার্লিং ল প্রপারলি অ্যাপ্লাইড হলেই তো হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়বে, সেক্ষেত্রে হচ্ছে ইফেক্টিভ হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কম হবে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি। হার্টের যত বেশি কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট থাকবে, অর্থাৎ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যত বেশি হবে, তত কি হবে? কন্ট্রাকশন বেশি, স্ট্রোক ভলিউম বেশি, বেশি ব্লাড বাইরে দিবে, তার মানে রয়ে যাবে কম, তার মানে স্ট্রোক ভলিউম কম হবে। অর্থাৎ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এন্ড ডায়াস্টোলিক ভলিউম কম হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। যদি আমার স্ট্রোক ভলিউম বেশি হয়, স্বাভাবিকভাবে হচ্ছে আমার এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে, তাহলে কি বললাম আমরা? এন্ড সিস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? একটা হচ্ছে প্রেশার লোডের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির উপর ডিপেন্ড করবে, আর হচ্ছে স্ট্রোক ভলিউমের উপর ডিপেন্ড করবে।
এই জিনিসগুলোর উপর মধ্যে হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ড করে। তাহলে স্ট্রোক ভলিউম কিসের উপর ডিপেন্ড করে? স্ট্রোক ভলিউম হচ্ছে কার্ডিয়াক আউটপুট যেটার উপর ডিপেন্ড করে, মোটামুটি স্ট্রোক ভলিউমগুলো কিন্তু সেটার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ ভেনাস রিটার্ন, যদি ভেনাস রিটার্ন বাড়ে তাহলে হচ্ছে স্ট্রোক ভলিউম বাড়বে স্বাভাবিক, যেহেতু এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট, হার্ট যে ফোর্সে কন্ট্রাক্ট করতে পারবে, কন্ট্রাকশন বেশি হবে, অর্থাৎ কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট, হার্ট যত বেশি কন্ট্রাক্ট করবে ব্লাড তত বেশি হচ্ছে পাম্প আউট হবে, অর্থাৎ স্ট্রোক ভলিউম বাড়বে। আরেকটা হচ্ছে হার্টবিট ফ্রিকোয়েন্সি, যত বেশি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। আরেকটা কি পেরিফেরাল রেজিস্ট্যান্স, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে হচ্ছে ভেনাস রিটার্ন কমে যাওয়া, ভেনাস রিটার্ন কমে যাওয়া মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া, তার মানে হচ্ছে স্ট্রোক ভলিউম কমে যাওয়া। সো স্ট্রোক ভলিউম ডিপেন্ড করতেছে মেইনলি কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টরগুলোর মতোই ভেনাস রিটার্ন হচ্ছে, তারপর হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন অফ দ্য হার্ট, টোটাল ফ্রিকোয়েন্সি অফ দ্য হার্ট অ্যান্ড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, সেটার উপর ডিপেন্ড করছে হচ্ছে স্ট্রোক ভলিউম। এখন হচ্ছে যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বলতে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি আমরা যে বললাম কন্ট্রাকশন ফোর্স অফ দ্য হার্ট, তাহলে হার্টের এই যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা অবশ্যই ডিপেন্ড করবে ফাইবারের লেন্থের উপর। আমরা এই প্রথম থেকে বারবার বলছি, হার্ট পড়তে গেলেই আমাদের ফ্র্যাঙ্কি স্টার্লিং ল লাগবে, যত লেন্থ বাড়বে তত বেশি ফোর্স হবে, তত কন্ট্রাকশন হবে, তত স্ট্রোক ভলিউম বাড়ছে, তত জোরে কন্ট্রাকশন হচ্ছে, ফোর্স সাপ্লাই হচ্ছে, তত বেশি স্ট্রোক ভলিউম হচ্ছে। সো কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি চিন্তা করি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের একটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, অর্থাৎ এই যে মাসলের যে ফাইবার সেগুলোর ইনিশিয়াল লেন্থের উপর ডিপেন্ড করবে। আরেকটা ডিপেন্ড করে অবশ্যই তার যদি নিউট্রিশন ভালো না থাকে, সে তো রোগা থাকবে, রোগা থাকলে সে ঠিক মতো কন্ট্রাকশন দিতে পারবে না, তাহলে খাবার দাবার খেয়ে পুষ্টি করা লাগবে। সো যদি মায়োকার্ডিয়ালের যদি কন্ট্রাকশনটি বাড়াতে হয় তাহলে অবশ্যই তার প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন যে সাপ্লাই আছে, প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন এই সাপ্লাই, সেই সাপ্লাইটা ঠিক থাকতে হবে। আরেকটা কি হতে হবে? সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে মায়োকার্ডিয়ালের কন্ট্রাক্টিলিটি বাড়াবে, কন্ট্রাকশন বেশি হলে হচ্ছে আমার ইফেক্টিভ কন্ট্রাকশন হবে, স্ট্রোক ভলিউম বাড়বে। তার মানে হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি হতে হলে সিম্প্যাথেটিক স্টিমুলেশনটা লাগবে। আর এটা কি হচ্ছে ডায়াস্টোলিক পিরিয়ডের উপর ডিপেন্ড করবে, স্বাভাবিক ওই একই কথা ফ্র্যাঙ্কি স্টার্লিং ল, ডায়াস্টোলিক পিরিয়ড মানে যতটা সময় ধরে সে ব্লাডটাকে ভরলো, এই পিরিয়ডটা যদি ঠিক থাকে তাহলে ওই যে ফ্র্যাঙ্কি স্টার্লিং ল অ্যাপ্লাইড হবে, সেক্ষেত্রে ফাইবারের লেন্থ বাড়বে, লেন্থ বাড়া মানে হচ্ছে কন্ট্রাকশন হবে এবং হচ্ছে ব্লাডটা পাম্প আউট ভালো মতো হবে। আর এটা কি হরমোনস, আমরা জানি হরমোনস কিছু, ঠিক আছে, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন যেগুলো আছে, সে গুলো হচ্ছে হরমোনগুলো কাজ করে, স্টিমুলেশন করে, যেগুলো হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়িয়ে দেবে। আর এটা কি হচ্ছে ক্যালসিয়াম লেভেল, কারণ যে কোনো হার্টের কন্ট্রাকশন হওয়ার জন্য, হার্টের কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম লেভেল খুব জরুরি। প্রশ্ন আছে আমরা যেটা পড়েছিলাম যে ক্যালসিয়াম হচ্ছে ইফেক্ট করে মাসেল কন্ট্রাকশনে, জানেন না জেনারেল ফিজিওলজি তোমাদের কতটুকু পড়া আছে বাকি, সেখানে একটু মনে যদি করো, স্কেলিটাল মাসেল কন্ট্রাকশনের জন্য কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয়, মাসেল কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এই ক্যালসিয়াম কোথা থেকে আসে? ফাইবারের ভিতরেই যে হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেই সার্কোপ্লাজমিক রেটিকুলামে যে টিটিবিউস থাকে, সেই টিটিবিউসের মধ্যে ক্যালসিয়াম থাকে। সো স্টিমুলেশন যখন হয় এই ক্যালসিয়াম বের হয়, এবং এই ক্যালসিয়াম বের হয় যখন ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন যখন ফাইবারের ভিতর দিয়ে হচ্ছে যেতে থাকে তখন সার্কোপ্লাজমিক রেটিকুলাম দিয়েও যায়, ওই স্টিমুলেশন যখন হয় তখন টিটিবিউসের ক্যালসিয়াম সিগন্যাল পায় যে এবার বের হতে হবে, কারণ কন্ট্রাকশন করা লাগবে, তখন ক্যালসিয়াম বের হয় এবং ক্যালসিয়াম বের হয়ে হচ্ছে মাসেল কন্ট্রাকশন করায়। সো যদি তোমার ব্লাডে ক্যালসিয়াম লেভেলের ইম্পেয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে কন্ট্রাক্টিলিটি হ্যাম্পার্ড হবে। সো আমরা যেটা বললাম যে ইফেক্টিভ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন হতে গেলে কি লাগবে? ইফেক্টিভ মায়োকার্ডিয়াল কন্ট্রাকশন হতে গেলে প্রথমে লাগবে ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসল ফাইবার, কার্ডিয়াক মাসল ফাইবার, একটা হচ্ছে নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন, একটা হচ্ছে ডায়াস্টোলিক পিরিয়ড, একটা হচ্ছে সার্কুলেটিং ক্যাটিকুলামাইন্স, একটা হচ্ছে সার্কুলেটিং হরমোনস যেটা হচ্ছে অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন অর্থাৎ এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, আর একটা হচ্ছে ক্যালসিয়াম লেভেল। এই সবগুলো ফ্যাক্টরই মূলত হচ্ছে হার্টের উপর ডিপেন্ড করে। সো মোটামুটি যদি কার্ডিয়াক ডিনামিক্সটা আমরা একটু ওভারভিউ করি, তাহলে কি বললাম? আমরা প্রথমে যেটা জানি, ওভারভিউর আগে সেটা হচ্ছে ভেনাস রিটার্ন। সো ভেনাস রিটার্ন কিসের উপর ডিপেন্ড করবে? ভেনাস রিটার্ন কাকে বলে? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট রিটার্ন টু দ্য হার্ট,
ঠিক আছে, পার মিনিট। প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড পেরিফেরি থেকে হার্টে রিটার্ন হচ্ছে, পেরিফেরি থেকে হার্টে রিটার্ন হচ্ছে, এই অ্যামাউন্টটাকেই আমরা বলছি ভেনাস রিটার্ন। এবং ভেনাস রিটার্ন সমান হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ভেনাস রিটার্ন কিসের উপর ডিপেন্ড করবে? ভেনাস রিটার্ন ডিপেন্ড করবে একটা হচ্ছে তোমার গ্র্যাভিটির উপর, সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গ্র্যাভিটি। যদি গ্র্যাভিটি কাজ করে তাহলে ভেনাস রিটার্ন কম হয়। একটা কি পেরিফেরাল যে মাসলে পাম্প আছে, আমরা জানি হার্ট কিন্তু পেরিফেরাল হার্টও আছে, যেটা ভালভের ভিতর দিয়ে আমরা জানি। আমাদের পায়ে যদি আমরা চিন্তা করি, যে বলেছিলাম যে ফিজিওলজিতে আমাদের জানতে হয় যে কেন এটা, কেন ওটা, কেন এরকম, কেন একই রকম। তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের সবার পায়ে, হ্যাঁ, লেগ মাসলের পিছনে কাফ মাসল আছে, তাই না? অ্যানাটমিতে তোমরা পড়েছো। এবং সেখানে কি আছে? সেখানে পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। অর্থাৎ পেরিফেরিতে যে ব্লাডটা গেল, নিচের দিকে যে ব্লাডটা গেল, সেই ব্লাডটাকে গ্র্যাভিটির এগেনস্টে শক্ত মাসলের কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাডটাকে উপরের দিকে হচ্ছে পাঠিয়ে দেওয়া, দ্যাট ইজ পেরিফেরাল হার্ট। মাসলকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা ডিপেন্ড করবে কি হবে, যে এই যে পেরিফেরাল মাসলের যে তার উপর ডিপেন্ড করবে। আরেকটা কি আবার রেসপিরেটরি পাম্পের উপর ডিপেন্ড করে। আমরা জানি ডিউরিং ইন্সপিরেশন আমরা জানি থোরাসিক কেজ এক্সপান্ড করবে, যখনই এক্সপান্ড করতেছে তখন নেগেটিভিটি তৈরি করতেছে, এই নেগেটিভিটি ইনফ্লুয়েন্স করতেছে অ্যাট্রিয়াকেও, অ্যাট্রিয়ার ভিতরে প্রেশার কমে যাচ্ছে। তার মানে ওই যে বললাম প্রকৃতি শূন্যতা পছন্দ করে না, যে মুহূর্তে অ্যাট্রিয়ার ভিতরে নেগেটিভিটি বেড়ে যাচ্ছে, ইন্সপিরেশন নিলাম, লাংস এক্সপান্ড করলো, আমার হার্টের অ্যাট্রিয়াতেও নেগেটিভিটি তৈরি হলো, ব্লাড কিন্তু রিটার্ন করবে বেশি। সো রেসপিরেটরি পাম্পের উপর ডিপেন্ড করে। তোমার যদি রেসপিরেটরি পাম্প ভালোভাবে কাজ না করে, ভেনাস রিটার্ন কিন্তু এফেক্ট হবে ভেনাস রিটার্নে। সো রেসপিরেটরি পাম্পের উপর ডিপেন্ড করবে হচ্ছে ভেনাস রিটার্নটা। আরেকটা জিনিস সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। আমাদের যে ভেসেল আছে, সেই ভেসেল প্রতি মুহূর্তে যে পরিমাণ রেজিস্ট্যান্স আমাদেরকে দিচ্ছে, সেটা তার ভিসকোসিটির জন্য হতে পারে, কনসেন্ট্রেশন ইসের জন্য, ওয়ালের থিকনেসের কারণে হতে পারে, ডায়ামিটারের ভেসেলের ডায়ামিটারের কারণে হতে পারে। সব কিছুই হচ্ছে ব্লাডের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ব্লাড এই সব কিছু ছেড়ে কিন্তু ফ্লো করে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লাডটা হচ্ছে ফেরত আসতে পারবে কম। সেজন্য পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরও ভেনাস রিটার্ন ডিপেন্ড করে। তাহলে ভেনাস রিটার্ন কিসের উপর ডিপেন্ড করবে? এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করবে? পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করতে হলে তার ভেসেলের উপর ডিপেন্ড করবে। আমরা চলে যাব সেই পুরনো ফিজিক্সে, দ্যাট ইজ ওহমস ল। ওহমস ল, একটা জিনিস মনে রাখবে, ভেনাসের, ঠিক আছে, ভেনাস প্রেশারের উপরও কিন্তু আমার ভেনাস রিটার্ন ডিপেন্ড করে। জানো, ভেনাস প্রেশার যত বেশি বড় ভেইনগুলো হবে, সেগুলোর কিন্তু প্রেশার কমতে থাকে, কমতে কমতে অ্যাট্রিয়াতে এসে কিন্তু প্রেশার একেবারেই কমে যায়। এই নেগেটিভ প্রেশারটা, অর্থাৎ কম প্রেশারটা হচ্ছে ব্লাডের ফ্লোটাকে হেল্প করতেছে। তাহলে এই যে ছোট ভ্যানিউস থেকে ভেইন থেকে লার্জ ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন, দেন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, দেন অ্যাট্রিয়া, এই যে জায়গাগুলো ধীরে ধীরে এদের প্রেশারগুলো কম থাকার কারণে হচ্ছে ভেনাস রিটার্নটা ইফেক্টিভ হয়। সেজন্য হচ্ছে ভেনাস প্রেশারের উপরও ডিপেন্ড করবে হচ্ছে ভেনাস রিটার্ন। তাহলে যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বুঝতে হলে আমাদেরকে ভেসেল বুঝতে হবে। একটা ভেসেল, এই ভেসেল দিয়ে ব্লাডটা ফ্লো হচ্ছে, ভেসেল দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে। তাহলে তার উপরে কারা কারা, এই যে ব্লাড যাচ্ছে, লাল লাল ব্লাড ভেসেল দিয়ে যাচ্ছে, কিসের উপর ডিপেন্ড করবে? ওহমসের সূত্র ফিজিক্সে আমরা পড়েছিলাম যে কোনো কিছু দিয়ে যে কারেন্টের বা তড়িতের যে ফ্লো, সেটা ডিপেন্ড করবে কিসের উপর? তার লেন্থের উপর। দুই প্রান্তে যে ডিফারেন্স আছে, হ্যাঁ, ইলেকট্রিক্যাল যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের সাথে সরাসরি সমানুপাতিক থাকবে। একটা কি করবে, তার হচ্ছে ডায়ামিটারের উপর ডিপেন্ড করবে। যদি ডায়ামিটার বেশি হয়, ঠিক আছে, ডায়ামিটার যদি কম হয়, তাহলে কি হবে? ব্লাডের ফ্লো কম হবে। যদি ডায়ামিটার বেশি হয়, তাহলে কি হবে? ডায়ামিটার বেশি প্রেশার যাচ্ছে, তাহলে ফ্লো বেশি হবে। তাহলে এই ডায়ামিটার অনেক সময় পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য রিলেশন অফ ব্লাড ফ্লো টু দ্য ডায়ামিটার অফ দ্য ব্লাড ভেসেলস? এটা বলতে ডায়ামিটার হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি বর্গের ব্যস্তানুপাতিক, যদি ভেসেলের ডায়ামিটার যদি কম হয়, তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, ফ্লো কম হবে। যদি ডায়ামিটার বেশি হয়, রেজিস্ট্যান্স কম হবে, সেক্ষেত্রে ফ্লো বেশি হবে। সো পেরিফেরাল রেজিস্ট্যান্স মেইনলি ডিপেন্ড করে থিকনেস, হচ্ছে লেন্থ
ভেসেলের যে লেন্থ তার উপরে আমরা জানি যত বেশি জায়গা, যত লম্বা রাস্তা ধরে যাবে ফ্লোটা তাড়াতাড়ি কম হয়ে যাবে। ছোট রাস্তায় ফ্লো বেশি হয়ে গেল, বড় রাস্তা হলে ফ্লো কমে যায়। সো লেন্থ যত বেশি হবে তত তার একটু ফ্লো কম থাকবে। ডায়ামিটার বাড়লে ফ্লোটা বেড়ে যাবে। দু প্রান্তের প্রেশারের যে ব্লাডের যে কনসেন্ট্রেশনের যে প্রেশার ডিফারেন্সটা থাকবে, সেই প্রেশার ডিফারেন্স যত বেশি হবে হচ্ছে তত বেশি ফ্লো বাড়বে। সো পেরিফেরাল রেজিস্ট্যান্স মেইনলি তার হচ্ছে এই ভেসেলের হচ্ছে ডায়ামিটারের উপর ডিপেন্ড করবে, লেন্থের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে, এবং ওই যে স্টিমুলেশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশন সব কিছুর উপরই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। সো আমরা যদি মোটামুটি একটা ওভারভিউ করি আমাদের আজকের সব কিছুর, তাহলে প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটটা কি? কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে প্রতি মিনিটে ব্লাডের একটা ভেন্ট্রিকল প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড পাম্প করে দেয় সেটাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কিসের উপর ডিপেন্ড করবে? কার্ডিয়াক আউটপুট সমান ভেনাস রিটার্ন, অর্থাৎ একটা ভেন্ট্রিকল প্রতি মিনিটে আমাদের বডিতে যে পরিমাণ ব্লাড আছে, ঠিক আছে, 5 to 6 লিটার, এই ব্লাডটাকেই সে প্রত্যেকটা ভেন্ট্রিকল একবারে পাম্প করে দেয়। এই যে পাম্প করে দিচ্ছে, যে পরিমাণ পাম্প করে দিচ্ছে সেই পরিমাণই কিন্তু ফেরত আসে, যেটাকে আমরা বলছি ভেনাস রিটার্ন। তাহলে কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে ভেনাস রিটার্ন। কার্ডিয়াক আউটপুট যদি আমরা ইকুয়েশন করি, কার্ডিয়াক আউটপুট দিলে কার্ডিয়াক আউটপুট সমান হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। স্ট্রোক ভলিউমটা কি? স্ট্রোক ভলিউম হচ্ছে প্রতি বিটে, অর্থাৎ ভেন্ট্রিকল একবার কন্ট্রাকশন করলে যে পরিমাণ ব্লাড পাম্প আউট হবে সেই পরিমাণ পাম্প ব্লাডটাকে আমরা বলতেছি স্ট্রোক ভলিউম। এই স্ট্রোক ভলিউমটাকে, আর প্রতি মিনিটে হার্ট যতবার পাম্প করে সেটাকে আমরা হার্ট রেট বলি। সো স্ট্রোক ভলিউম গুণন হার্ট রেট সমান হচ্ছে কার্ডিয়াক আউটপুট। স্ট্রোক ভলিউম আমরা কিভাবে বের করি? স্ট্রোক ভলিউম সমান হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি? The volume of blood that remains in the ventricle at the end of diastole. ডায়াস্টোলের শেষ মাথায় যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলের মধ্যে থাকতেছে, একটা ভেন্ট্রিকলের মধ্যে যে পরিমাণ ব্লাড থাকতেছে এটাকে আমরা বলতেছি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম কি? ডায়াস্টলের পর হার্ট কন্ট্রাক্ট করতেছে, কন্ট্রাক্ট করে কিছু ব্লাড পাম্প আউট করে দিচ্ছে, যে ব্লাডটা পাম্প আউট করে দিচ্ছে সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। তাহলে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট বাই ইচ বিট। আর যে পাম্প আউটের পরেও যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলের মধ্যে রয়ে যাচ্ছে সেই ব্লাডটাকে আমরা বলতেছি এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউম। নর্মালি এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 110 to 120 ml per minute per beat, আর হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে 40 to 50 ml। সো এন্ড ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে 110 to 120 ml, এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে 40 to 50 ml। তাহলে যেটা পাম্প আউট হচ্ছে অর্থাৎ স্ট্রোক ভলিউম সমান হচ্ছে 70 ml। কোন কোন ডিটারমিনেন্টস আছে কার্ডিয়াক আউটপুটের? আমরা বললাম যে ডিটারমিনেন্টস মানে হচ্ছে কোনো কিছু যোগ বা গুণ দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে ডিটারমিনেন্টস। আমরা দেখলাম কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। স্ট্রোক আবার কার্ডিয়াক আউটপুট সমান ভেনাস রিটার্ন। স্ট্রোক ভলিউম সমান এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস হচ্ছে ভেনাস রিটার্ন, হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি or contractile force of the heart এবং total peripheral resistance। এই চারটা হচ্ছে মেইন ফ্যাক্টর ডিটারমিনেন্টস অফ দ্য কার্ডিয়াক আউটপুট। এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করে? তার আগে আমরা একটু জানি যে কার্ডিয়াক আউটপুট আমরা কিভাবে মেজার করতে পারি। কার্ডিয়াক আউটপুট মেজার করতে হলে আমাদের অনেকগুলো মেথড আছে, একটা ডিরেক্ট মেথড আছে আর কিছু ইনডাইরেক্ট মেথড আছে। ডাইরেক্ট মেথড সাধারণত আমরা অ্যানিমেলের ক্ষেত্রে বলি, কারণ সরাসরি হার্টে গিয়ে কাজ করা যায়। ফিমেল মানুষের ক্ষেত্রে সেটা হয় না, সেজন্য আমরা এখানে ইনডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করি। ইনডাইরেক্ট মেথডের মধ্যে কতগুলো সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে ফিক্স মেথড, ফিক্স অক্সিজেন মেথড এটাকে বলা হয়। এই ফিক্স অক্সিজেন মেথড কি বলছে যে কোনো একটা সাবস্টেন্স যে পরিমাণ অক্সিজেন কনজাম্পশন অথবা আদার সাবস্টেন্স কনজাম্পশন করবে এটা তার আর্টারিও ভেনাস ডিফারেন্সিয়েশন, ওই সাবস্টেন্সের যে আর্টারিও ভেনাস ডিফারেন্সিয়েশন আছে সেটা এবং তার যে ব্লাড সাপ্লাই আছে এটার গুণফলই হচ্ছে ওই সাবস্টেন্সের হচ্ছে অক্সিজেন অথবা ইউজের সমান।
অর্থাৎ কনজাম্পশন যদি লাংসের ক্ষেত্রে চিন্তা করি হচ্ছে তার যে 5 লিটার ব্লাড প্রতি মুহূর্তে পাচ্ছে, তার আর্টারিয়াল এন্ডে যদি 190 ml ব্লাড থাকে, ভেনাস এন্ডে যদি 140 ml থাকে, দুটোর ডিফারেন্স হচ্ছে 50 ml। তাহলে 5 × 50 = 250 ml। এই 250 ml হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ যেটা লাংস নিচ্ছে। তাহলে কার্ডিয়াক আউটপুট সমান কিভাবে পাচ্ছি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে যে অক্সিজেন কনজিউম বাই দ্য লাং ডিভাইডেড বাই আর্টারিয়াল ভেনাস ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা অক্সিজেন কনজিউম বাই দ্য লাং বের করলাম 250 ml, সেটাকে ভাগ দিলাম আর্টারিয়াল ভেনাস ডিফারেন্সিয়েশন যেটা 50। তাহলে এই ডিফারেন্স দিয়ে আমরা কার্ডিয়াক আউটপুট পাচ্ছি 5 লিটার পার মিনিট হিসেবে। 5 লিটার পার মিনিট। তো কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করবে কার্ডিয়াক আউটপুটকে? যেসব ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে কার্ডিয়াক আউটপুটকে তারা হচ্ছে, প্রথমে হচ্ছে এজ। এজ হচ্ছে আমরা জানি ইয়ং অ্যাডাল্ট এজ যেটা, সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট হচ্ছে বেশি থাকবে। তারপরে হচ্ছে সেক্স। সেক্সের ক্ষেত্রে ফিমেইলে কম থাকে, সাধারণত 10% লেস দ্যান দ্য মেল থাকে, কারণ হচ্ছে তার মাসল স্ট্রেংথ, তার সারফেস এরিয়া কম থাকে সেই কারণে। তারপরে যেটা সেটা হচ্ছে গ্র্যাভিটি। হচ্ছে আমরা যেটা বললাম যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে পজিশনের উপর, পশ্চারের উপর। যদি স্ট্যান্ডিং পজিশন থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট কম হবে, কারণ গ্র্যাভিটি কাজ করতেছে, সেজন্য ভেনাস রিটার্ন কম হচ্ছে, সে কারণে কাজ করছে। আর যদি সিটিং অথবা রিকম্বিনেন্ট এরিয়াতে বসে থাকে, লাইং অথবা সিটিং পজিশনে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক আউটপুট স্ট্যান্ডিং এর চেয়ে কার্ডিয়াক আউটপুট বেশি থাকবে। এক্সারসাইজের কি হবে? এক্সারসাইজের সময় হচ্ছে কার্ডিয়াক আউটপুট 6 to 10 টাইমস বেড়ে যাবে, যেহেতু হচ্ছে কার্ডিয়াক অ্যাকশন বেড়ে যাচ্ছে, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে, সে কারণে কার্ডিয়াক আউটপুট বহুগুণ বেড়ে যায়, 6 to 10 টাইমস হচ্ছে বেড়ে যাচ্ছে। তারপর কারণ কি? তখন হার্ট রেট বেড়ে যাচ্ছে, সে কারণে কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিচ্ছি। তারপরে যেটা সেটা হচ্ছে আমরা বলেছিলাম ইমোশনাল স্ট্রেস, ইমোশন, এক্সাইটমেন্ট, এগুলো কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দিবে। আর কি? সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সিম্প্যাথেটিক স্টিমুলেশনে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়িয়ে দিবে, সেই কারণেও হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে ফ্যাক্টর যেগুলো ইনফ্লুয়েন্স করবে হচ্ছে কার্ডিয়াক আউটপুটকে। আর ইন্ডিভিজুয়ালি যদি আলাদা আলাদাভাবে আমরা এক একটা ফ্যাক্টর দেখি, সেই ফ্যাক্টরগুলো যদি দেখতে যাই তাহলে হচ্ছে প্রথমেই আমরা যদি বলি যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে। আমরা কি বলেছিলাম? এন্ড ডায়াস্টোলিক ভলিউম ডিপেন্ড করবে কিসের উপর? অবশ্যই ফিলিং টাইম, কত সময় ধরে ফিল হচ্ছে, ইফেক্টিভ ফিলিং, প্রেশারের উপর ডিপেন্ড করবে, ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করবে, ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্টিকুলার মাসলের যে ডিস্টেন্সিবিলিটি সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের ডিস্টেনশনের জন্য লাগবে। আর কি? এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড সিস্টোলিক ভলিউমের প্রথম কথাই হচ্ছে মাসেলের কন্ট্রাকশন। মায়োকার্ডিয়ালের কন্ট্রাক্টিলিটি যত বেশি হবে হচ্ছে তত কম হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে কম হবে। যত কন্ট্রাকশন হবে স্ট্রোক ভলিউম বাড়বে, এন্ড সিস্টোলিক ভলিউম কমে যাবে। তাহলে এন্ড যে স্ট্রোক ভলিউম কিসের উপর ডিপেন্ড করবে? স্ট্রোক ভলিউম অবশ্যই হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটির উপর ডিপেন্ড করবে, তার হচ্ছে হার্ট রেটের উপর ডিপেন্ড করবে, তার হচ্ছে ভেনাস রিটার্নের উপর ডিপেন্ড করবে, পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর স্ট্রোক ভলিউম ডিপেন্ড করবে। ভেনাস রিটার্ন কি? ভেনাস রিটার্ন হচ্ছে যে ব্লাডটা পেরিফেরি থেকে আমাদের রিটার্ন করে হার্টে, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট রিটার্নস টু দ্য হার্ট পার মিনিট। প্রতি মিনিটে যে ব্লাডটা পাম্প হয়ে আমাদের হার্টে আসতেছে সেটা হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন হচ্ছে কার্ডিয়াক আউটপুট, একই যে পরিমাণ কার্ডিয়াক আউটপুট হয় ভেনাস রিটার্নও তাই হয়, এবং সেটা হচ্ছে আমাদের বডিতে যে ব্লাডের পরিমাণ 5 to 6 লিটার তারই সমান। তো ভেনাস রিটার্ন কিসের উপর ডিপেন্ড করে? আমরা বলেছি ভেনাস রিটার্ন ডিপেন্ড করতে হলে আমার হচ্ছে গ্র্যাভিটির উপর ডিপেন্ড করবে, যেহেতু গ্র্যাভিটি অ্যাকশন করে হচ্ছে ভেনাস রিটার্ন কমিয়ে দেয়। আর্টারিয়াল যে প্রেশার সেই হচ্ছে প্রেশারের উপর ডিপেন্ড করবে। আমার যে রেসপিরেটরি পাম্প, আমি যে রেসপিরেশন নিচ্ছি সেই রেসপিরেটরি পাম্পের অ্যাকশনের উপর ডিপেন্ড করবে, কারণ ইনস্পিরেশনের সময় ভেনাস রিটার্ন হয় এবং সেটা ভেনাস রিটার্ন বেড়ে যাবে, যত নেগেটিভিটি হচ্ছে ভেনাস রিটার্ন বেড়ে যাচ্ছে। আর এটা কি? মাসল পাম্পের উপর ডিপেন্ড করে। আমার পেরিফেরিতে যে মাসল আছে, যে মাসলগুলোতে আছে পেরিফেরাল হার্ট, যেগুলো কন্ট্রাকশন করে ব্লাডটাকে পেরিফেরি থেকে আমাদের হার্টের দিকে রিটার্ন করাচ্ছে, তাহলে সেই মাসল পাম্পের উপর ডিপেন্ড করবে। এই সব কিছু হচ্ছে ভেনাস রিটার্ন হচ্ছে
ইফেক্ট করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মেইনলি ডিপেন্ড করে ব্লাডের ভিসকোসিটি কীরকম সেটার উপর, ভ্যাসেলের যে ডায়ামিটার সেটার উপর, এই সব কিছুর উপরে, ভ্যাসেল ওয়ালের যে থিকনেস সেটার উপর, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। মায়োকার্ডিয়াল যে কন্ট্রাক্টিলিটি, মায়োকার্ডিয়াল যে কন্ট্রাকশন করতেছে, এটা কিসের উপর ডিপেন্ড করে? মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনিটি যদি কিছু মনে থাকে, এটা মনে হবে কন্ট্রাকশন হতে হলে কি হতে হবে? লেন্থের ফাইবার লেন্থ বাড়তে হবে। তাহলে ইনিশিয়াল লেন্থ অফ দ্য মাসল ফাইবার কত, কার্ডিয়াক মাসল ফাইবার, সেটার উপর ডিপেন্ড করবে। এটা প্রপার অক্সিজেন এবং নিউট্রিশন পাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন আছে কি হচ্ছে কিনা সেটার জন্য ডিপেন্ড করবে। কতটা সময় দিলে ডায়াস্টল ছিল, অর্থাৎ লেন্থ ফাইবার কত সময় ধরে বাড়ার সুযোগ পাইছে, তাহলে ডায়াস্টলিক পিরিয়ডের উপর ডিপেন্ড করবে। সার্কুলেটিং হরমোনসগুলো ইনফ্লুয়েন্স করছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ক্যালসিয়ামের লেভেল কেমন আছে এগুলোর উপর ডিপেন্ড করে। সো এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটা ডিপেন্ড করে। মোটামুটি আমাদের কার্ডিওডিনামিক্সের বেসিক যেটা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য এটাই। প্রফের সময় তোমরা একটু মনে রাখবে, প্রফের সময় তোমাদের এটা জিজ্ঞেস করে যে কার্ডিয়াক আউটপুট কাকে বলে, কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস কি, কি ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটকে স্টিমুলেট করে, কি মেথড আছে ডিটারমিনেন্ট করার, ফিক্স প্রিন্সিপালটা কি সেটা বলো। হয়তো অঙ্ক দিতে পারে যে এটা এত সেই অ্যামাউন্ট চেঞ্জ করে, যে তাহলে কার্ডিয়াক আউটপুট কীভাবে বের করবে সেটা বের করো। আরেকটা যেটা ভাইভাতে কমন যেটা আমরা জিজ্ঞেসই করি, কি ভলিউম পাচ্ছি আমরা হার্টে, তাহলে স্ট্রোক ভলিউমটা কিভাবে আমরা পাই, এন্ডাস্ট্রোলিক ভলিউম নর্মালি কত, এনসিস্টোলিক ভলিউম নর্মালি কত, স্ট্রোক ভলিউম নর্মালি কত, এন্ডাস্ট্রোলিক ভলিউম কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, স্ট্রোক ভলিউম কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ভেনাস রিটার্ন কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি ফ্যাক্টর, এই জিনিসগুলো মোটামুটি কার্ডিওডিনামিক্স থেকে আমাদেরকে পরীক্ষায় সাধারণত জিজ্ঞেস করা হয়। আজকে এই ক্লাস কার্ডিওডিনামিক্সের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা জানাবে, আমরা পরবর্তী ক্লাসে সে নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক